মেজর বলুন। স্যার, আমাদেরকে যা দেখানো হয় আমরা তাই দেখি, যার দরুন সত্যটা চাপা পড়ে যায়। মানে? একবার ভাবুন তো স্যার, এই গ্যাংয়ের 2 সদস্যকে আমরা আটক করেছি, কতগুলো দিন হয়ে গেছিল, অথচ তাদের থেকে কোনো ইনফরমেশন কালেক্ট করা সম্ভব হয়নি। যে না তাদের থেকে কিছু ইনফরমেশন কালেক্ট করলাম, তারপরে ওদের মৃত্যু হলো। তা ওখানে দুজন একই সময়ে স্ট্রোক করে মারা গেল। এটা কি কাকতালি মনে হচ্ছে না? আচ্ছা, যদি ধরি তাদেরকে বিষ জাতীয় কিছু একটা খাইয়ে মারা হয়েছে, তবে সেটা কে করতে পারে? বাইরে থেকে কেউ জেলে এসে তো আর এই কাজ করতে পারবে না, তাই না? যত কারসাজি জেলের ভেতরে ঘটছে, কেউ কিছু তো একটা করছে। আমাদের অজান্তে কিছু তো একটা হচ্ছে। আমাদের চোখের ধুলা দিয়ে আমাদের অগোচরে কিছু একটা ঘটে যাচ্ছে, যেটা আমরা টের পাচ্ছি না। আমার কেন যেন মনে হচ্ছে আমাদের দলের কেউ আমাদের অগোচরের বিরোধিতা করছে। হতে পারে আমাদের অজান্তে গোপন অপচক্রকে সাহায্য করছে, কিংবা কোনো গোপন খবর আদান প্রদান করছে। স্যার, আমার অনুরোধ, আপনি পুরো বিষয়টা একটু খতিয়ে দেখবেন। কর্নেল ওসমান কিছু ভাবলেন। তাহসিনের কথাগুলো ফেলে দেওয়ার মতন না। কর্নেল ওসমান বললেন, আপনি একজন বিচক্ষণ মেজর। আপনি যেহেতু কথাগুলো বলেছেন, সেহেতু ভেবেই বলেছেন। আমি আপনাকে আশ্বাস দিচ্ছি, ব্যাপারটা আমি দেখব। আপনারা মিশন থেকে ফিরে আসুন, তারপর ব্যাপারটা নিয়ে ভাবছি। আপনাদের যাত্রা শুভ হোক, জয়ী হয়ে ফিরুন। রোদেলার পড়াশোনা শেষ করে পাশের রুমে তার শ্বশুর শাশুড়ির সাথে গল্পই মজেছে। গল্পের মূল বিষয় হচ্ছে তাহসিনের ছোটবেলা। ছোট থেকেই তাহসিন ছিল খুব শান্ত, স্বল্পভাষী, কথাবার্তা বলতো খুব কম, দুষ্টুমিও কম করত। তবে কম দুষ্টুমি করত ঠিকই, কিন্তু যেসব দুষ্টুমি করত সেসব সবাইকে নাচিয়ে ছাড়তো। এমনই একটা দিনের ঘটনা নাজমা বেগম রোদেলাকে বললেন। জানিস ছোটবেলায় সে একবার কি কাণ্ড ঘটিয়েছিল? কি করেছিল মা? তাহসিন তখন বেশ ছোট, কতই বা বয়স হবে, এই তো 4 বছরের একটু বেশি বোধ হয়। তো তখন সন্ধ্যাবেলা সে চিপস খাবার বায়না ধরেছিল। তো ঘরে দেখি চিপস ছিল না, এক প্যাকেট মটর ভাজা ছিল। তাকে সেটা খেতে দিয়ে আমি গেলাম রান্নাঘরে ভাত বসাতে। দেখে গেলাম সে চুপচাপ খাচ্ছে। ও মা কিছুক্ষণের মাঝেই আমাকে ডাকছে। আমি যে জিজ্ঞেস করলাম, কি হয়েছে আব্বু, ডাকছো কেন? তাহসিন তার নাক দেখিয়ে দিয়ে বলল, মানাকে মোটুর মোটুর। আমার সন্দেহ জাগলো। তার নাক উঁচু করে দেখলাম কিছু দেখা যাচ্ছে না, তাও সন্দেহের বশে ফোনের আলো জ্বালিয়ে নাকের কাছে ধরতেই দেখি একটা মটরশুঁটি নাকের ভেতর দেখা যাচ্ছে, তাও এতটাই ভেতরে ঢুকিয়েছে যে মটরশুঁটির একটু কোনা দেখা যাচ্ছে। বললাম জোরে শ্বাস ছাড়তে। সে কি বুঝলো কি জানি, আমার কথা মতো চুপচাপ তাই করলো, কিন্তু কোনো লাভই হলো না। যেহেতু নাক জিনিস, এজন্য রিস্ক নিতে চাইনি। তো শ্বশুরমশাইকে কল দিয়ে সবটা জানালাম। তিনি বললেন আসছেন। আমি যেন তাহসিনকে নিয়ে বের হই। তাড়াতাড়ি করে তাহসিনকে নিয়ে বের হলাম। তো শ্বশুরমশাই সহ ডাক্তারের কাছে নিয়ে গেলাম। ডাক্তারের কাছে নিতে নিতে ও মটরশুঁটিটা নাকের পুরো ভেতরে নিয়ে গিয়েছে, যা এখন দেখাই যাচ্ছে না। পরে ডাক্তার বললেন চেষ্টা করে দেখতে পারেন যদি সম্পূর্ণ রিস্কটা আমরা নেই। বল ওই সময়ে কেমন লাগে? আমি তো কান্না করে দিয়েছি। তো শ্বশুরমশাই ডাক্তারকে আশ্বাস দিয়ে বললেন যেন চেষ্টা করে। ডাক্তার আন্দাজের বশেই ওনাদের লম্বা চিকন একটা যন্ত্র, নাম মনে হয় টিলিস ফরসেপ, সেটা দিয়ে টান দিতেই বেরিয়ে আসে। ভাগ্যিস রক্তপাত হয়নি। ডাক্তার মটরশুঁটিটা হাতে নিয়ে দেখলো আস্ত মটরশুঁটি ঢুকায়নি, আধ ভাঙা মটরশুঁটি নাকে ঢুকিয়েছে, যার জন্যই এতটা কষ্ট হয়েছে। তাহলে ভাব একবার ও কীরকম হয়রানি করতো। একদম শান্ত হয়ে থাকতো, কিন্তু ওই যে হুটহাট দুষ্টুমি করতো না, সেগুলোতেই আমাদেরকে নাকানি চুবানি খাওয়ানোর জন্য যথেষ্ট ছিল। দেখতে দেখতে ছেলেটাও বড় হয়ে গেল। এখন সে ছেলেই 2 দিন পর আবার বাবা হবে। রোদেলা তাহসিনের এই কাহিনী শুনে হাসবে না কাঁদবে বুঝে উঠতে পারল না। এই লোকটা এমন ভয়ঙ্কর কাহিনী ঘটাতো। গল্পে গল্পে সময়টা কেটে গেল। তাহসিন বাসায় ফিরলে সকলে একসাথে খাবার টেবিলে বসলো। রোদেলা খাবার খেতে খেতে মিটিমিটি হাসছে, যেটা তাহসিনের নজরে পড়ল। তাহসিন ভুরু উঁচিয়ে বলল, কি হচ্ছে, এভাবে হাসছো কেন? আমাকে বলো, আমি একটু হাসি। আপনি ছোটবেলায় কি ভয়ঙ্কর কাণ্ড ঘটাতেন না? আপনাকে দেখে কেউ বুঝবেই না এমন ভয়ঙ্কর কাণ্ড আপনার দ্বারা ঘটতো। মানে আমি আবার কি করলাম? আজ বৌমাকে তোর ছোটবেলার প্রতিটি ঘটনা শুনিয়েছি। ও, তাহলে এই কথা। আমাকে নিয়ে এখন হাসছো তো? ওয়েট, আমি শুধু তোমার ছোটবেলার কাহিনী জানি, তারপর দেখো আমিও হাসবো। রোদেলা চুপসে গেল, কারণ সেও ছোটবেলায় এইসব কাহিনী ঘটিয়েছে। রোদেলা চুপসে যাওয়া মুখটা তাহসিন খেয়াল করে বলল, কি, এখন কেন মুখ এমন হয়ে গেল? না, তবে আপনি চাইলে আমি নিজেই বলতে পারি।
আমি কি আপনার মতো যে ছোটবেলায় করা দুষ্টুমিগুলো লুকিয়ে যাব? ও তাই নাকি, বলো তো শুনি। জানো তো মা, একবার আমি মায়ের সাথে কি করেছি? কি করেছিস? তখন ক্লাস 1-এ পড়তাম বোধ হয়। তো স্কুল থেকে ছুটি হলে আব্বু এগিয়ে দিতেন। তো প্রতিদিন কিছু না কিছু কিনেই দিতেন, মানে চিপস চকলেট এসব আর কি। তো একদিন আমাকে দোকানে নিয়ে গেলে আমি বললাম চকলেট কিনে দিতে। আমি দেখিয়েও দিলাম। তখন এক রকমের ললিপপ টাইপের লাল রঙের একটা চকলেট ছিল, যেটা খেলে জিভা সহ ঠোঁট একদম লাল হয়ে যেত। মনে হতো যেন পান খেয়েছি। তো আব্বু বাসার একদম কাছে অবধি এগিয়ে দিয়ে তিনি তারপর আবার নিজের কাজে যেতেন, আর আমি বাসায় এসে পড়তাম। বাসায় আসার পর আমার ঠোঁট লাল দেখে মা জিজ্ঞেস করলেন ঠোঁট এভাবে লাল হয়েছে কেন। আমি তখন জিভাও দেখিয়ে বললাম পান খেয়েছি মা। এই বয়সে পান খেয়েছি, এটা শুনে তো মা গেলেন চোটে। জিজ্ঞেস করলো কে কিনে দিয়েছে। আমি বলেছি যে আব্বু কিনে দিয়েছে। মা তো সেই লেভেলের খেপে গিয়েছে। এই বয়সে পান খাওয়া মোটেও ঠিক না, আর মায়ের তো পান খাওয়া একদমই পছন্দ না। মা আমাকে মাইর দেওয়ার জন্য হাতে শলার ঝাড়ু নিলে আমি তো ভয় পেয়ে গিয়ে বললাম মা মা বিশ্বাস করো এটা চকলেট, পান খাইনি আমি, আব্বু কিনে দিয়েছে চকলেট। কিন্তু মা কিছুতেই বিশ্বাস করতে চায় না। যাই হোক বিশ্বাস করালাম। ও মা, তখন দেখি মিথ্যে বলার জন্য মার দেয়া ধরছে। পরে কান ধরেছি, আর কখনো মিথ্যে বলবো না আমি। ঠিকই আছে, মিথ্যা বলার শাস্তি। 1-এ পড়ো, কত রোগী না বয়স ছিল, এই বয়সে এতটা বুদ্ধি কেটে মিথ্যে বলেছ? আমি কি আপনার মতো শান্তশিষ্ট লেজ বিশিষ্ট ছিলাম নাকি? এই কি বললে তুমি? যা শুনেছেন তাই বলেছি। ওদের এই খুনসুটিময় ঝগড়া দেখে নাজমা বেগম আর তাজউদ্দিন সাহেব হাসলেন। গল্পগুজব করতে করতেই খাওয়া দাওয়া শেষ করলেন। আজ আর খাওয়া দাওয়া শেষ করে আড্ডা দেওয়া হলো না, যেহেতু তাহসিন আগামীকাল ভোরেই রওনা হবে। তখন রাত প্রায় 12টা। রোদেলা একপাশ হয়ে তাহসিনের বুকে মাথা রেখে শুয়ে আছে। তাহসিন রোদেলার চুল হাত দিয়ে বুলিয়ে দিচ্ছে। দুইজন কেমন চুপচাপ রয়েছে। প্রায় অনেকটা সময় পর তাহসিন রোদেলাকে বলল, মাইমুন, যে কোনো পরিস্থিতিতে নিজেকে শক্ত রাখবে, কখনো ভেঙে পড়বে না। জীবন একটা যুদ্ধক্ষেত্র, সেটা মাথায় রাখবে। জীবনে বাঁচতে হলে সুখ দুঃখকে সঙ্গী করেই বাঁচতে হয়। হঠাৎ এসব কেন বলছেন? এমনি বলতে ইচ্ছে হলো তাই। জানো তো মাইমুন, কারোর জন্য কারো জীবন থেমে থাকে না। আমার অনুপস্থিতিতে নিজেকে স্ট্রং রাখবে, মনে রাখবে আমি সবসময় তোমার পাশে আছি, সেটা দৃশ্যমান কিংবা অদৃশ্যমান যেটাই হোক। আপনি আজ হঠাৎ এসব কথা কেন বলছেন? আমি আপনাকে ছাড়া পুরোই নিঃসঙ্গ, সেটা মাথায় রাখবেন আপনি। আপনি পাশে থাকলে আমি কঠিন থেকে কঠিনতম পরিস্থিতিও সামলে দিতে পারবো। কিন্তু আপনাকে ছাড়া হালকা একটা ঝড়ও আমায় নাড়িয়ে দেবে। এক মুহূর্ত টিকে থাকতে পারবো না আমি। ওই যে বললাম না, মানুষের জীবন একটা যুদ্ধক্ষেত্র। এই জীবনে প্রতিটি ধাপে যুদ্ধ করেই বেঁচে থাকতে হয়, দুঃখকে বরণ করে এগিয়ে যেতে হয়। আর তুমি একজন মেজরের ওয়াইফ, তোমার তো নিজেকে সবসময় স্ট্রং রাখতে হবে। তোমার মনে রাখতে হবে যে কোনো সময় অনাকাঙ্ক্ষিত খবর তোমার দুর্ঘরে এসে পৌঁছাবে, আর সেটাকে বরণ করে তোমাকে সামনে এগিয়ে যেতে হবে। তাহসিনের কথার ভাবান্তর বুঝতে পেরে রোদেলা উঠে বসে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। তার চোখের কোণ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। সে তাহসিনের ব্যাপারে এসব মানতে নারাজ। কেন বলছে সে এসব? তাহসিন কি জানে না? তাহসিনকে ছাড়া সে একজন অন্ধ মানুষের মতোই। তাহসিনকে বুঝতে পারছে না? এসব শুনলে বা জানলে রোদেলার দম বন্ধ কর কষ্ট হয়। এসব শুনলে বুকের বাঁ পাশটা চিনচিনে ব্যথা করে ওঠে। তাও কেন এসব সে বলে? তাহসিন উঠে বসল, রোদেলাকে নিজের দিকে ঘোরালো। রোদেলার চোখে অশ্রু চিকচিক করছে। তাহসিন তা মুছে দিয়ে বলল, কেন এমনটা করছো? বাস্তবতা কেন মেনে নিতে চাও না? আপনি কেন এইসব কথা বলেন? আপনি জানেন না আপনাকে ছাড়া আমি অচল। শুধুই কি আমি, মা বাবা আমরা সবাই কি করে আমরা আপনিবিহীন বেঁচে থাকার কথা ভাববো বলুন? কান্না করো না প্লিজ, আমি জাস্ট বুঝিয়েছি। আমি যদি নাও থাকি, তোমরা যেন সকল পরিস্থিতির সাথে নিজেদের মানিয়ে নাও। আমি তো সেটাই বলছি। কেন আপনি এসব বলবেন? আপনি থাকবেন না মানে কি? আপনাকে থাকতে হবে, বেঁচে থাকতে হবে, আমাদের জন্য থাকতে হবে। আপনি আমাকে কথা দিয়েছেন সবসময় আমার সাথেই থাকবেন। আপনি কথা খেলাপ করতে পারেন না মাহমুদ সাহেব। কান্না করতে করতে রোদেলা হেঁচকি উঠিয়ে ফেলেছে। তাহসিন রোদেলাকে শান্ত করতে বলল, এই যে আমি আছি তো, প্লিজ কান্না অফ করো। আপনি কেন এইসব বললেন? বলুন না কেন এমনটা বলছেন? আমার সাথে কি শেয়ার করা যাবে না? আমার সেনা জীবনে এই প্রথম কোনো মিশনে যাওয়ার আগে আমার কিছুটা ভয় হচ্ছে, বারবার মনে হচ্ছে এই বুঝে আমি তোমাদের থেকে অনেক দূরে চলে যাব। এই মিশনের প্ল্যান সাজাতে চেয়েও কত কিছু সম্মুখীন হতে হলো, কতবার যে নতুন প্ল্যান সাজাতে হলো, সব মিলে কেমন যেন ভয় হচ্ছে। এই মিশনে জয়ী হয়ে ফিরতে পারবো তো? আপনি ফিরবেন, জয়ী হয়ে ফিরবেন। তাই যেন হয়। কথা দিন আমায়, আপনি আমার কাছে ফিরে আসবেন। এসব কি বাচ্চামা করছো? এসব ব্যাপারে কথা দেওয়া যায়? আমি কি ভবিষ্যৎবাণী জানি?
আমি কিচ্ছু জানি না। আপনি আমাকে কথা দেবেন, ব্যাস কথা দিন, প্লিজ কথা দিন, ফিরে আসবেন আপনি, বলুন। কথা দিলাম মাইমুন, আমি ফিরবো, তোমার কাছে ফিরবো, আর তোমার পাশে সবসময় থাকবো ইনশাল্লাহ। সারাটা রাত রোদেলা তাহসিনের বুকের মাঝে পড়ে রইল। না তার চোখে ঘুম ধরা দিয়েছে আর না তাহসিনের। দুইজনে সারাটা রাত নির্ঘুমা কাটিয়ে দিল। ফজরের আজান দিতেই দুইজন বিছানা ছেড়ে উঠল। অজু করে দুইজন নামাজ পড়ে নিল। এরপর তাহসিন রেডি হতে লাগলো। রেডি হয়ে বের হওয়ার সময় রোদেলাকে জড়িয়ে ধরে বলল, ফিরতে 2 দিন লেট হবে, সাবধানে থাকবে, আর এক্সাম ভালো করে দেবে। বের হওয়ার সময় কান্না করো না প্লিজ। আপনি কিন্তু কথা দিয়েছেন আপনি ফিরে আসবেন, আমি কিন্তু আপনার অপেক্ষায় থাকবো। বড্ড ভালোবাসি মাইমুন, সাবধানে থেকো বলেছে। আপনার মাইমুন আপনাকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসে মাহমুদ সাহেব, তার জন্য হলেও আপনি তার কাছে ফিরে আসবেন। এগিয়ে দিতে আসবে না? এসো, দোয়া করো। ফি আমানিল্লাহ। জয়ী হয়ে ফিরো। ইনশাল্লাহ। মা বাবা তোমরা নিজেদের খেয়াল রেখো, আর মাইমুনকে একটু দেখে রেখো। চিন্তা করো না, আমরা আছি তো। তুই সাবধানে থাকিস বাবা। সবাইকে বলে তাহসিন বেরিয়ে গেল। আর রোদেলা দরজা ধরে অসহায় চোখে তাকিয়ে রইল। তাহসিন কিছুটা সামনে এগিয়ে পেছনে ফিরলে দেখতে পেল রোদেলা কেমন করে যেন তার যাওয়ার পানে তাকিয়ে আছে। চোখ পানিতে টলমল করছে। তাহসিন মলিন হেসে চলে গেল। তার চোখের কোণ ঘেঁষো এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। তাহসিন শার্টে চোখ মুছল। সে তো কাজের তাগিদেই যাচ্ছে, নইলে রোদেলার এই অবস্থায় সে রোদেলার থেকে দূরে যায় নাকি? রোদেলার সময় প্রায় ঘনিয়ে এসেছে। তাহসিন পারলে রোদেলাকে এক মুহূর্তের জন্য একা করতো নাকি? কিন্তু নিজের প্রিয় মানুষ, পরিবারের থেকেও আগে তার দেশ। দেশের কাছে সবই ফিকে। তার প্রধান দায়িত্ব দেশকে রক্ষা করা, আর সে দায়িত্ব পালনেই আজ তার নিজের জীবন বাজি রেখেও ছুটতে হচ্ছে। পরিবার, প্রিয় মানুষ সবকিছুর মায়া ত্যাগ করেই তার এগিয়ে যেতে হচ্ছে। এক বুক সাহস নিয়ে মৃত্যুর মুখোমুখি দাঁড়াতে হচ্ছে। যদি ভাগ্য থাকে তবে জয়ী হয়ে ফিরে আসবে, নয়তো মৃত্যুকে বরণ করে নিতে হবে। এটাই তো সেনা জীবন, যারা কিনা নিজেদের জীবন বাজি রেখে দেশের জন্য, মানুষের জন্য শ্রম দিয়ে যাচ্ছে। এমন বীরদের আত্মত্যাগের জন্যই তো দেশের মানুষ নিশ্চিন্ত মনে বাঁচতে পারছে। ভোর 5:10 চট্টগ্রাম সেনানিবাস তখন ঘুমে ঢাকা শহরের মতো নিস্তব্ধ। হেডলাইটের আলোয় দুটো সেনা কনভয়ের ট্রাক দাঁড়িয়ে, ইঞ্জিন চালু। পাহাড়ি অভিযানে বের হওয়ার প্রস্তুতি তখন চূড়ান্ত। সেনা সদস্যদের চোখে স্পষ্ট এক রাশ টেনশন আর দায়িত্ববোধের রেখা। তাহসিন একবার রুট ম্যাপ দেখে নিল। পাশে দাঁড়িয়ে থাকা লেফটেন্যান্ট কবিরকে জিজ্ঞেস করল, মেজর রাশেদ আসতে তো লেট কেন করছে? এখন রওনা না হলে লেট হয়ে যাবে। স্যার, ওই তো রাশেদ স্যার আসছেন। তাহসিন সামনে তাকাইতেই দেখতে পেল মেজর রাশেদ এসেছেন। মেজর রাশেদ এসেই তাড়া দেন। সবাই রেডি তো? মেজর রাশেদ তাহসিনের থেকে বয়সে বড়, তাই তাহসিন ওনাকে স্যার বলে সম্বোধন করে। তাহসিন বলল, ইয়েস স্যার। তাহলে রওনা হওয়া যাক। তাহসিন মাথা নাড়ালো। এক গাড়িতে মোট 6 জন উঠল। তাহসিনের সাথে কবির সহ আরও 4 জন উঠল। আর অপর গাড়িতে মেজর রাশেদ সাথে 5 জন। ওদের মোট 12 জনের টিম নিয়ে রওনা হলো বাঘাইছড়ির উদ্দেশ্যে। গাড়ি স্টার্ট নিল। ইঞ্জিনের গর্জনে ভেসে গেল ক্যান্টনমেন্টের নিস্তব্ধতা। পাহাড়ি রোড, আঁকাবাঁকা সড়ক, ঝাপসা কুয়াশা গায়ে মেখে একটার পর একটা বাঘ ঘুরিয়ে ছুটে চলেছে সেনাবাহিনীর 2টা কনভয় ট্রাক। পাথরের রাস্তা আর গভীর জঙ্গলের মাঝে কেবল গর্জন তুলে কনভয় ট্রাক 2টা এগিয়ে চলছে। প্রায় 10 ঘন্টার দীর্ঘ যাত্রা শেষে গাড়ি 2টা পৌঁছায় বাঘাইছড়িতে। তখন দুপুর 3টার মতন বাজছে। তাহসিন এবং টিম বাঘাইছড়ির সীমান্ত ঘেঁষা এক গোপন সামরিক ক্যাম্পে আশ্রয় নেয়। এখানেই তাদের অভিযান পূর্ব রাত্রি কাটবে। এখান থেকেই আগামীকাল ভোরে চূড়ান্ত অভিযানে নামবে। রিপোর্ট অনুযায়ী আগামীকাল ভোরে অস্ত্র পাচারকারী গ্যাংটা মায়ানমার সীমান্ত ব্যবহার করে অবৈধ অস্ত্র দেশে ঢুকাবে। গভীর রাতে সেই গ্যাংয়ের অবস্থান নিশ্চিত করে তাহসিন এবং তার টিম ঘেরাও করবে পুরো এলাকা। এটাই তাদের পরিকল্পনা। এবার শুধু পরিকল্পনা সফল হওয়ার পালা। রাত তখন 12:06। নিহা পড়া শেষ করে সবেই টেবিল ছেড়ে উঠেছে। আগামীকাল লাস্ট এক্সাম। সে তো খুব খুশি। পড়া শেষ করে খাওয়া দাওয়া করে ভাবলো শান্তকে একটুখানি ডিস্টার্ব করা যাক। পরীক্ষার ওসিলায় অনেক দিন হয়েছে রাত বিরেতে শান্তকে ফোন দিয়ে জ্বালায়নি। আগামীকাল যেহেতু এক্সাম আছে তাই বেশিক্ষণ আর কথা বলবে না। 5 মিনিটের মতোই বলে ফোন রেখে দেবে। নিহার নতুন একটা সিম আছে যেটা এখন ইউজ করেনি, তাই শান্ত এই নাম্বার জানেও না। নিহা সে নতুন সিম ফোনে কানেক্ট করে শান্তকে ফোন দিল। শান্ত ফোন ধরতেই কণ্ঠটা একটুখানি চেঞ্জ করে বলল, হ্যালো সুইটহার্ট, কেমন আছো? শান্ত কিছুটা ভড়কে গেল। একে তো মেয়ে কণ্ঠ, তার উপর কিসব নামে সম্বোধন করছে। শান্ত বলল, সরি,
মেবি রং নাম্বারে ফোন করেছেন। নো বেবি, আমি তোমাকেই ফোন করেছি। আমাকে চিনতে পারছো না তুমি? এটা আবার কোন খ্যাতের মূলা? ছি বেবি, আমি মূলা হতে যাবো কেন? আমি তো তোমার জান পাখি। শান্ত এবার বুঝে ফেললো এটা নিহা, তাই শান্ত মজা লুটতে থাকলো। নিহাকেও বুঝতে দিল না যে সে নিহার কারসাজি ধরে ফেলেছে। শান্ত ভুলে যাওয়ার ভান করে বলল, ও হ্যাঁ তাই তো, সরি বেব, ভুলে গিয়েছিলাম। এত দেরি করে ফোন দিলে কেন জান্স? জানো আমি তোমার জন্য কতটা অপেক্ষা করেছি? মানে? মানে আবার কি, তুমি না বললে তুমি আমার জান, তো জানের জন্য অপেক্ষা করব না তো কার জন্য অপেক্ষা করব বলো? এই অশান্তর বাচ্চা শান্ত, কি বলেন আপনি? আমি নিহা। ছি ছি, আপনার ক্যারেক্টার এত খারাপ হয়ে গিয়েছে, শেষে কিনা চেনা নেই জানা নেই অজানা একটা মেয়েকে জান বেব ইত্যাদি বলা শুরু করে দিয়েছেন। কি ভেবেছ তুমি একাই চালাক? আমাকে বোকা বানাতে এসে নিজেই বোকা বনে গেলে। ফোন নম্বর এটা কার? আমার? ও, তোমার না আগামীকাল এক্সাম আছে? তাহলে কোন আক্কেলে এত রাতে ফোন করে ফাজলামো করতে এসেছো নিহা? 5 মিনিটের জন্যই ফোন দিয়েছিলাম, ভেবেছি 5 মিনিট কথা বলে ঘুমিয়ে যাব। 5 মিনিট ওভার, এবার ফোন রেখে ঘুমাও। কিন্তু কোনো কিন্তু নাই, যদি এখন ফোন না রাখো আমি রাখবো, আর তোমাকে সব জায়গা থেকে ব্লক মারবো। শুধু তাই নয়, দেখা হলো কথা বলবো না। আরে আরে আজব, খালি ব্ল্যাকমেল করবে। রাখছি তো, বাই। গুড গার্ল, পাজি একটা, শিরায় শিরায় শুধু দুষ্টুমি বুদ্ধি। এক্সাম শেষ হওয়ার ঠিক 5 মিনিট পূর্বে রোদেলার কেমন যেন অসুস্থ লাগছিল বিধায় খাতা জমা দিয়ে বেরিয়ে আসে। বাইরে আসতে যেন আরো খারাপ লাগা শুরু হয়ে যায়। তার পেট যেন কেমন চিনচিনে ব্যথা করে ওঠে। এই ব্যথা ক্রমশই যেন বেড়ে যায়। সামনে আগানোর মতন এক ফোঁটা শক্তিও পায় না সে পেটে হাত দিয়ে ভবনের ফ্লোরেই বসে পড়ে। হলের বয়োজ্যেষ্ঠ শিক্ষিকা সকলের খাতা জমা নিয়ে বেরিয়ে আসতেই ওর এই অবস্থা দেখে দ্রুত এগিয়ে আসেন। রোদেলার এই অবস্থা দেখে তিনি বুঝতে পারেন রোদেলার লেবার পেইন উঠেছে। ভাগ্য ভালো নিহাও এক্সাম শেষ করে বের হতেই রোদেলার এমন অবস্থা দেখে দৌড়ে আসে। ম্যাম নিহাকে বলে তাড়াতাড়ি যেন ওর বাসার লোককে খবর দেয়, এখনই হসপিটালে নিতে হবে। নিহা দৌড়ে বাইরে আসে, জানে বাইরে রোদেলার শ্বশুরকে পাবে। এদিকে রোদেলা পেটে হাত দিয়ে আর না পেরে চিৎকার দিয়ে উঠেছে। ম্যাম রোদেলার মাথা কোলে রেখে রোদেলার হাত পা ঘষে দিচ্ছেন যাতে রোদেলা একটুখানি বেটার ফিল করে। নিহা বাইরে আসতেই দেখলো রোদেলার শ্বশুর শাশুড়ি দুজনে বাইরে অপেক্ষা করছেন। নিহা দ্রুত যে ওনাদের জানালো ওনারা ভেতরে ঢুকে আসেন। যেহেতু পরীক্ষার টাইম শেষ তাই ভেতরে আসতে কোনো সমস্যা হয়নি। অন্যদিকে নিহার আজকে লাস্ট এক্সাম ছিল বিধায় শান্ত এসেছিল। নিহা শান্তকে নিয়ে আসে কারণ রোদেলাকে ধরে নিয়ে গাড়িতে উঠাতে হবে। শান্ত কলেজে ঢুকতে ঢুকতে গাড়ি খবর দিয়ে দিল। গাড়ি কিছুক্ষণের মধ্যেই এসে পড়ে। এইদিকে ধরাধরি করে রোদেলাকে গাড়িতে ওঠানো হয়। রোদেলার পাশে বসে নাজমা বেগম সমানে দোয়া পড়ে যাচ্ছেন, রোদেলাকে সাহস দিয়ে যাচ্ছেন। রোদেলার এমন করুণ অবস্থা দেখে নিহার কান্না এসে পড়ে। মা হওয়া আসলেই বড় কঠিন। প্রসব যন্ত্রণা যে কতটা ভয়ঙ্কর সেটা একমাত্র একজন মাই উপলব্ধি করতে পারবেন। সকলে মিলে রোদেলাকে হসপিটালে নিয়ে এসেছেন। অন্যদিকে তাহসিনও মিশনে এসে যায়, যার দরুন তাহসিনকে এই খবর জানাতে পারছে না। তবে এই সময় একটা মেয়ের তার স্বামীকে খুবই প্রয়োজন। স্বামীর দেওয়া একটুখানি সাহস, একটুখানি ভরসা কতটা সাহস যোগায় সেটা তো একজন গর্ভবতী মাই ভালো বলতে পারবেন। প্রায় কয়েক ঘন্টা পর ওটি থেকে ডাক্তার বেরিয়ে আসেন। ডাক্তারের হাতে সাদা তোয়ালেতে মোড়ানো একটা জীবন্ত প্রাণ। ডাক্তারকে দেখে তাজউদ্দিন মাহমুদ, নাজমা বেগম, শান্ত, নিহা সকলেই এগিয়ে যায়। তাহসিনের সন্তানকে প্রথমে তাজউদ্দিন মাহমুদ কোলে নেন। কোলে নিয়ে তিনি অপলক তাকিয়ে থাকেন। তার সে পুরনো দিনের কথা মনে পড়ে যায়, যেদিন কিনা এই ফুটফুটে শিশুটার বাবার আগমন ঘটেছিল। এভাবেই ডাক্তার এসে ওনার কোলে দিয়ে বলেছিলেন, আপনার ছেলে সন্তান হয়েছে। এই যে আজও যেমন বললেন, অভিনন্দন, আপনাদের নাতি হয়েছে। তাজউদ্দিন মাহমুদ তাহসিনের পুত্রকে কোলে নিয়ে আজান দিলেন। অতঃপর তাজউদ্দিন মাহমুদের কোল থেকে নাজমা বেগম নিলেন। এরপর একে একে শান্ত, নিহা দুজনই তাহসিনের ছেলেকে কোলে নিল। নাজমা বেগম ডাক্তারকে রোদেলার কথা জিজ্ঞাসা করলে ডাক্তার জানালো রোদেলা সুস্থ আছে, তবে অচেতন হয়ে আছে, কিছুক্ষণের মাঝেই জ্ঞান ফিরে আসবে, আর তখন কেবিনেও শিফট করা হবে। রোদেলা সুস্থ আছে শুনে উনি চিন্তামুক্ত হলেন। তাহসিন ভোর থেকেই তার মিশন শুরু করে। গভীর রাতেই এলাকাটা পুরো ঘেরাও করে ফেলে। গুলি ছোড়াছুড়ির এক পর্যায়ে তাহসিন এবং তার পুরো টিম গ্যাংটাকে আটক করতে সফল হয়। ওদের টিমের সকলের মুখে জয়ের হাসি দেখা যায়। অতঃপর দুপুর 3টায় ওদের নিয়ে রওনা হয় ক্যান্টনমেন্টের উদ্দেশ্যে। গ্যাংটার সদস্য হচ্ছে 6 জন। এই 6 জনকে আটক করে কনভয় ট্রাকে তোলা হয়। তাদের সাথে মেজর রাশেদ সহ
আরও 4 জন সেনা সদস্য একই কনভয়তে ওঠে, আর অন্য কনভয়ে ওঠে তাহসিন সহ বাকি 6 জন সেনা সদস্য। প্রথমে মেজর রাশিদের গাড়িটাকে স্টার্ট দেওয়া হয়, আর সেই গাড়ির পেছনে তাহসিনের গাড়ি চলতে থাকে। সবাই যখন নতুন সদস্যকে নিয়ে ব্যস্ত, তখন নাজমা বেগম তাহসিনের ফোন দিতে ব্যস্ত, কারণ এই খুশির সংবাদটা যে তার ছেলেকে জানাতে হবে, তাই না? 2 বার ফোন দেওয়ার পর তাহসিন ফোন রিসিভ করলো। নেটওয়ার্কজনিত সমস্যার কারণে কথা বোঝা গেল না। নাজমা বেগম ফের ফোন দিল, এবার কিছুটা বোঝা যাচ্ছে। ওপাশ থেকে তাহসিন শুধালো, হ্যাঁ মা বলো, এখানে নেটওয়ার্কে অনেক সমস্যা। বাবা শুনতে পারছিস আমার কথা? হ্যাঁ এখন শুনতে পারছি, বলো। তোর ছেলে হয়েছে, আমরা হাসপাতালে আছি, তোর সন্তান আর বৌমা দুইজনে সুস্থ আছে। আলহামদুলিল্লাহ মা, আমি পথে আছি, ফিরছি আমি। সাবধানে আয় বাবা, তোর ছেলে তোর অপেক্ষায় আছে। ওপাশ থেকে তাহসিন কি বলল তা শোনা গেল না, তবে বিকট একটা আওয়াজ শোনা গেল, কিন্তু কিসে সেটা বোঝা গেল না। বিকট আওয়াজের জোটে নাজমা বেগম ফোনের এই পাশ থেকেই কেঁপে উঠলেন। তিনি বললেন, কি হয়েছে বাবা? কল কাটার আওয়াজ শোনা গেলে তিনি ফের কল দিলেন, কিন্তু এবার আর ফোন যাচ্ছে না। ওই পাশ থেকে পরিচিত মহিলা কণ্ঠ ভেসে উঠছে, এই মুহূর্তে আপনার কাঙ্ক্ষিত নম্বরে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না, দয়া করে আবার চেষ্টা করুন। নাজমা বেগম আরো 2 বার চেষ্টা করলেন, কিন্তু একই কথা ভেসে উঠল। নাজমা বেগমের চিন্তিত অনন দেখে তাজউদ্দিন সাহেব লক্ষ্য করে এগিয়ে এসে শুধালেন, কি হয়েছে? তাহসিনের সাথে কথা বলছিলাম, হঠাৎ কিসের যেন আওয়াজ হলো, এরপর ওর ফোন বন্ধ। তোমার নেটওয়ার্কের সমস্যা, চিন্তা করো না। তবুও মনটা কেমন খসখস করছে। তুমি শুধুই টেনশন করছো নাজমা, আল্লাহ ভরসা। আল্লাহ আমার ছেলেটাকে সহি সালামতে ঘরে ফিরাক। নাজমা বেগম মনে মনে ছেলের জন্য দোয়া করতে থাকলেন। যতই হোক মায়ের মন তো, ছেলের জন্য কারণে অকারণে চিন্তা হবে, এটাই স্বাভাবিক। রোদেলাকে কেবিনে শিফট করা হয়েছে। কেবিনে শিফট করার পরেই নাজমা বেগম রোদেলার ছেলেকে কোলে নিয়ে কেবিনে ঢোকেন। এরপর একে একে শান্ত, নিহা, তাজউদ্দিন মাহমুদও কেবিনে আসলেন। রোদেলা ওদেরকে দেখে কান্না ভেজা চোখে তাকিয়ে রইল। নাজমা বেগম রোদেলার ছেলেকে রোদেলার পাশে শুইয়ে দিয়ে রোদেলার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, তাহসিন আসছে, ওর সাথে কথা হয়েছে? রোদেলা কথাটা শুনে বেশ প্রসন্ন হলো। যাক, তাহলে এই সময়টাতে সে তাহসিনকে দেখতে পারবে। আচ্ছা, তাহসিন ফিরে এসে তার ছেলেকে দেখলে কিরকম অনুভূতি হবে? ছেলেকে যখন কোলে জড়িয়ে নেবে, তার বুক কাঁপবে না? রোদেলা সেই মুহূর্তটার অপেক্ষা করছে, যেই মুহূর্তে তাহসিন আসবে, নিজের ছেলেকে চোখে দেখে চক্ষু জুড়াবে। রোদেলা ছেলের দিকে তাকালো, আলতো জড়িয়ে ধরল। এই প্রাণটাকে সে জন্ম দিয়েছে, এটা তার অংশ, তার নাড়ি ছেঁড়া রত্ন। রোদেলার চোখের কোণে পানি জমল। বাচ্চাটা কেমন চোখ পিটপিট করে রোদেলার দিকে তাকিয়ে আছে। 17 বছর বয়সে কারো স্ত্রী হলো, আর 19 বছর বয়সে মা হয়ে গেল। সময় কতই না দ্রুত বয়ে যায়। নিহা রোদেলার পাশে এসে শুধালো, রোদ, আমাদের কিউট প্রিন্সের নাম কি রাখবে? সেটা ওর বাবা এসেই বলবে, যদিও আমাকে আগে বলে দিয়েছে কি নাম রাখবে, তবে আমি চাই ওর বাবা এসে ওকে করে নিয়ে ওর নামকরণটা করুক। ওহো, কি ভালোবাসা! ভাইয়া আসছেন, আর কিছুক্ষণ অপেক্ষা। নিহা শান্ত রোদেলা কথাবার্তা বলছিল। এইদিকে তাজউদ্দিন মাহমুদ কিছু বলার উদ্দেশ্যে ইশারায় নাজমা বেগমকে বাইরে ডেকে নিয়ে আসলেন। হসপিটালের করিডোরের সামনে গিয়ে করুণ কণ্ঠে বললেন, নাজমা, তাহসিনের জন্য দোয়া রেখো, খবর ভালো না। কেন? আমার তাহসিনের কি হয়েছে? ওদের গাড়িতে বোমা হামলা হয়েছে। ওরা তো 2টা গাড়িতে গিয়েছিল, একটাতে বোমা হামলা হয়েছে। দোয়া করো তাহসিন যেন সে গাড়িতে না থাকে, আমার ছেলেটা যেন প্রাণে বেঁচে যায়। দেখেছো, আমি তোমাকে তখনই বলেছিলাম আমার ছেলেটার কিছু হবে না তো। আজ এত আনন্দের দিনে এটা কি সংবাদ দিলে তুমি? আমি যাচ্ছি, তুমি এই দিকটা সামলাও। আর হ্যাঁ, বৌমাকে এখনই খবরটা দিও না, ওকে এই অবস্থায় সামলানো যাবে না। আল্লাহকে ডাকো নাজমা, আমি আসছি। সংবাদ মাধ্যমের প্রতিটা চ্যানেলে মুখ্য খবর এখন একটাই, সেটা হচ্ছে সেনাবাহিনীর গাড়িতে বোমা হামলা। অস্ত্র পাচারকারীদের আটক করে ফেরার পথেই এই হামলা ঘটে। এতে গাড়িতে থাকা সকলের মৃত্যু হয়। জানা যায় সেই গাড়িতে সেনাবাহিনীর মেজর তাহসিন মাহমুদ সহ আরও 6 জন সেনা সদস্য ছিল। কারো লাশকে চিহ্নিত করা যাচ্ছে না, কারণ প্রতিটা লাশই টুকরো টুকরো হয়ে ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে। দেশ জুড়ে এই খবর ছড়িয়ে পড়ে, সামাজিক যোগাযোগ মাধ্যমও তোলপাড় চলছে। সকলের মুখে এখন এই খবরই। কর্নেল ওসমান সহ সেনাবাহিনীর বাকি টিম এই মুহূর্তে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে। সড়ক পথে দেরি হবে বিধায় হেলিকপ্টারে ওনা রওনা হন। সেখানে গিয়ে যে মেজর রাশেদ এবং বাকি সদস্যদের থেকে বিস্তারিত শুনলেন। ওদের ভাষ্যমতে 2টা গাড়ি পরপর রওনা হয়।
প্রথম গাড়িটাতে আটক করা 6 জনকে নিয়ে ওনারা 5 জন রওনা হয়, আর পরের গাড়িতে সেনাবাহিনীর বাকি সব সদস্যরা রওনা হয়, যেটাতে মেজর তাহসিন, লেফটেন্যান্ট কবির সহ বাকিরা ছিল। কিছু পথ পেরোতেই ওদের গাড়িটাতে হঠাৎ বোমা বিস্ফোরণ ঘটে। ওনাদের গাড়ি অনেকটা এগিয়ে থাকায় ওনাদের গাড়িতে তেমন কোনো ক্ষতি হয়নি, ওরা প্রাণে বেঁচে গিয়েছে। এদিকে বোমা বিস্ফোরণ হতেই মেজর রাশেদ সহ বাকি 4 জন এইদিকে ছুটে এলো। সে সুযোগে আটক করা বাকি 6 জন আসামি পালিয়ে গিয়েছে। কর্নেল ওসমান সবটা শুনে মাথা নিচু করে রাখলেন। 7 সেনা সদস্যের একজনও বেঁচে নেই। কারো হাত পা শরীর থেকে বিচ্ছিন্ন আলাদা হয়ে গিয়েছে, কারো মুখ এমনভাবে পড়েছে চেনার উপায় নেই। সবার এই ছিন্ন বিচ্ছিন্ন অবস্থা দেখে যে কেউ ভয় পেয়ে যাবে। রাত তখন 11টা। রোদেলাকে আজ হসপিটালে থাকতে হবে। সন্ধ্যার দিকেই নিহা শান্ত চলে যেত, কিন্তু তাহসিনের কথা শুনে আর যায়নি। তবে তাহসিনের গাড়িতে যে বোমা হামলা হয়েছে সেটা জানে না। নিহা আজ রাত হসপিটালেই থাকবে, আর শান্ত রাতে তার বাসায় চলে যাবে। নিহা বাসে কল দিয়ে জানিয়ে দিয়েছে যে আজ সে রোদেলার সাথে থাকবে। রোদেলার পাশে এখন নাজমা বেগম বসে আছেন। নিহা বাইরে বসে আছে। সে রোদেলার সামনে আসতে পারছে না, কারণ নিহার কথা চেপে রাখার অভ্যাস নেই। দেখা যাবে রোদেলার সামনে গেলেই মুখ ফুড়ে তাহসিনের কথা বেরিয়ে গেল, তখন কি হবে? তাই সে বাইরে বসে আছে। তাজউদ্দিন মাহমুদ এখনো কোনো খবর নিয়ে ফেরেননি। নাজমা বেগম বসে বসে দোয়া পড়ে যাচ্ছেন। রোদেলাকে এখনো কিছু জানানো হয়নি। রোদেলা নাজমা বেগমের দিকে তাকালো, কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে উঠল, মা তুমি কি কিছু নিয়ে চিন্তিত? না না তো। বাবাকে দেখছি না কেন? কোথায় গিয়েছে? তোমার বাবা আছেন, হয়তো কাছে পিঠে কোথাও আছেন। নিহা কোথায়? ও তো বাসায় যায়নি। নিহা বাহিরে বসে আছে, শান্তও বাহিরে। ওরা ভেতরে আসছে না কেন? এমন সময় শান্ত ভেতরে এলো, হাতে তার খাবার। সে বাইরে থেকে খাবার এনেছে। খাবারের প্যাকেট নিহার হাতে দিয়ে বলল সবাইকে বেড়ে দিতে। নাজমা বেগম নাকচ করলেন, তিনি এখন কিছুই খাবেন না। তাও নিহা জোর করে খাবার খাইয়ে দিল। রোদেলার ছেলে এতক্ষণ ঘুমোচ্ছিল, এখন ঘুম থেকে উঠেই কান্না করা শুরু করেছে। শান্ত ওকে কোলে নিয়ে বসে আছে। সবার মতিগতি রোদেলার কাছে ভালো ঠেকছে না। সবাই তার থেকে কিছু একটা লুকাচ্ছে, সেটা ভালো করেই বুঝতে পারছে, কিন্তু কি লুকাচ্ছে সে বুঝতে পারছে না। রোদেলা নাজমা বেগমের উদ্দেশ্যে শুধালো, মা উনি কখন আসবেন? নাজমা বেগমের বুকটা যেন মোচড় দিয়ে উঠল, দলা পাকিয়ে কান্না যেন আসছে। নাজমা বেগম কিছু বলার আগেই শান্ত বলল, ভাইয়া আসবে তো, পথে আছে। ও। খাবার পাতেই তাজউদ্দিন মাহমুদের ফোন এলো। নাজমা বেগম ফোন রিসিভ করতেই ওই পাশ থেকে তাজউদ্দিন মাহমুদ কান্না করতে করতে বললেন, নাজমা, আমাদের ছেলে আর নেই। সে যে গাড়িতেই ছিল সেই গাড়িতে বোমা হামলা হয়েছে। কারো লাশ নাকি চেনা যাচ্ছে না, সবার লাশ ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছে। তাহসিন আর ফিরে এলো না। নাজমা, আমাদের ছেলে আমাদের কাছে ফিরে এলো না। নাজমা বেগম গগন বিদারে চিৎকার দিয়ে কান্না করে উঠলেন। নাজমা বেগমের কান্না শুনেই শান্ত আর নিহা বুঝে গিয়েছে। এদিকে রোদেলা উতলা হয়ে গেল, বলল, এ মা তুমি কান্না করছো কেন? কি হয়েছে? আমার ছেলেটা আর নেই রে মা, আমি কাকে নিয়ে বাঁচবো? আমার তাহসিন আমাদেরকে ছেড়ে চলে গিয়েছে। কি বলছো তুমি এসব? কি আবল তাবল বলছো? তোমার ছেলে নেই মানে কি? উনি ফিরছেন তো? তুমি বলেছো না উনি ফিরছেন, তাহলে এখন কেন এমনটা বলছো তুমি? নাজমা বেগম কান্নার জন্য কিছু বলতে পারছে না। এইদিকে খবরটাতে শান্তর বুকটাও কেমন কেঁপে উঠল। আজ সন্তানের জন্ম হলো, সেই দিনেই কিনা প্রায় একই সময় বাবার মৃত্যুর খবর এলো। পৃথিবী এত নিষ্ঠুর কেন? নাজমা বেগম সামনে পায়চারি করে যাচ্ছেন। এইদিকে নিহাও কান্না করছে। সে কান্না করতে করতে রোদেলাকে সবটা জানালো। রোদেলা পুরো ঘটনা শুনে কেমন স্তব্ধ হয়ে গেল। ঝড় আসার পূর্ব মুহূর্তে প্রকৃতি কেমন যেন ভয়ঙ্কর নীরব হয়ে যায়, ঠিক তেমনটাই যেন রোদেলা হয়ে গিয়েছে। রোদেলা হয়তো কান্না করতে চাইছে, কিন্তু তার ভেতর থেকে কান্না বেরোচ্ছে না। কান্না করতে যেন সে ভুলে গেল, এই তো গতকালই তো মানুষটা তার থেকে দূরে গেল, যাওয়ার পূর্বে ভালোবাসার স্বীকারোক্তিটাও নিয়ে গেল। এমনকি কথাও দিয়ে গিয়েছিল সে ফিরে আসবে। কত স্বপ্ন বুনেছিল তারা। তাহলে এখন সবাই কেন বলছে তার মাহমুদ সাহেব আর নেই? মাহমুদ সাহেব কথা খেলাপ করার মানুষ তো নন, তাহলে কেন এমনটা বলছে? মাহমুদ সাহেব তার পুত্রকে কোলে নেবে না? যার জন্য গত 9টা মাস অপেক্ষা করেছিল তাকে ছুঁয়ে দেখবে না? ছেলেটা তার বাবার কোলে চড়ে বাবাকে দেখবে না? কি সব ভুলভাল বলছে এরা। রোদ, এভাবে চুপ হয়ে থেকো না, কান্না করে মনটা একটু হালকা করো, ভাগ্যকে মেনে নাও। মাহমুদ সাহেব ফিরবে, ঠিক ফিরবে। সে আমার কথা দিয়েছে, সে আর যাই হোক ওয়াদা ভঙ্গ করার মানুষ না। সে ফিরবে, দেখো তোমরা। রোদেলার কথা শুনে নাজমা বেগম আরো চিৎকার করে কেঁদে উঠলেন। এইদিকে শান্ত কি করবে বুঝে উঠতে পারছে না। পরিবেশটা মুহূর্তে যেন কেমন ভয়ঙ্কর হয়ে গিয়েছে। রোদেলার ছেলেও কান্না করে যাচ্ছে। তাহসিন তার কাছের কেউ না, অথচ এই কয়েকদিনে
তাহসিন, রোদেলা ওরা যেন শান্তর আপন হয়ে গিয়েছে। এই যে তাহসিনের মৃত্যুর খবর তাকেও পড়াচ্ছে। তার ইচ্ছে করছে সবার মতন কান্না করতে, কিন্তু সে পারছে না, কারণ সে যে পুরুষ মানুষ, পুরুষদের কাঁদতে নেই। শান্ত তাহসিনের ছেলের দিকে তাকালো। ছেলেটা বোধ হয় বাবা হারানোর খবরটা টের পেয়ে গিয়েছে। আহারে, কি করুণ ভাগ্য! আজ তার জন্ম হলো, আর আজই তার বাবাকে হারালো। না তার বাবা তাকে দেখতে পেল, আর না সে তার বাবাকে দেখতে পেল। প্রকৃতি এত নিষ্ঠুর কেন? এক সপ্তাহ পর রোদেলাদের কাছে নোটিশ আসে কোয়ার্টার ছাড়ার জন্য। রোদেলা কোয়ার্টার ছাড়তে নারাজ। এইখানে তাহসিনের সাথে কত শত স্মৃতি জমে আছে, ভালো মুহূর্তগুলো সাক্ষী আছে এই কোয়ার্টার, আর সেখানে কিনা এটা ছেড়ে দিতে হবে? আজ সন্ধ্যায় কর্নেল নিজে এলেন ওদের কোয়ার্টারে ওদের সাথে দেখা করতে। রোদেলাকে অনেক বোঝালেন এখানে থাকার নিয়ম নেই, আগামী 2 দিনের মধ্যে এই কোয়ার্টার ছেড়ে দিয়ে নিজেদের বাসায় চলে যেতে। আর তিনি রোদেলাকে আশ্বাস দেন রোদেলা যখন ইচ্ছা তখনই এই ক্যান্টনমেন্টে আসতে পারবে, এসে কিছুক্ষণের জন্য ঘুরে যেতে পারবে, কেউ বাধা দিবে না। কর্নেল নিজের কথা শেষ করে চলে যান। রোদেলা চুপচাপ বসে থাকে। নাজমা বেগম চোখের পানি কাপড়ের আঁচলে মুছে নিজের রুমে চলে যান। তাজউদ্দিন মাহমুদও চুপচাপ উঠে যান। এইদিকে রোদেলা চুপ করে বসেই আছে। ঘরে তার ছেলে রুহান ঘুমাচ্ছে। তাহসিনের মৃত্যুর খবর যেদিন পেয়েছে সেই দিন থেকেই রোদেলা একদম চুপচাপ হয়ে গিয়েছে। কারো সাথেই কথা বলছে না, কারোর সামনে একটু কান্নাও করছে না, কেমন পাথরের মতন হয়ে গিয়েছে। কেউ ওর সামনে কান্না করলেও কান্না করে না, বারণও করে না সে, কারণ তার মাহমুদ সাহেব ফিরে আসবে। কারোর সামনে কান্না না করলেও সে সবার অগোচরে ঠিকই কান্না করে। ওয়াশরুমে গিয়ে পানির কল ছেড়ে দিয়ে চিৎকার করে কান্না করে, যাতে পানির আওয়াজে তার কান্নার আওয়াজ আর বাইরে বের না হয়। কান্না শেষে চোখ মুখ ধুয়ে আবার বেরিয়ে আসে। নাজমা বেগম যখন তখনই কান্না করছেন। ছেলেকে হারিয়ে তাজউদ্দিন মাহমুদও ভেঙে পড়েছেন। ছেলের এমন করুণ মৃত্যু মেনে নিতে পারছেন না। ছেলের লাশটুকু দেখতে পেলেন না। এই খণ্ড গলিত লাশ খালি চোখে শনাক্ত করা কিভাবে সম্ভব? বাবা হয়ে নিজের সন্তানের এমন মৃত্যু কি করে মেনে নেবেন তিনি? ওদের এই বাসাটা কেমন মৃত্যুপুরী হয়ে গিয়েছে, সবসময় নিস্তব্ধতায় ঘিরে থাকে। শুধু নিস্তব্ধতা ভাঙে তাহসিনের ছোট্ট বাচ্চার কান্নার আওয়াজে। বাচ্চাটা তার বাবাকে দেখার সুযোগ অবধি পেল না। বাচ্চাটা এমন একদিনে জন্ম নিল যে দিনে কিনা তার বাবাকে চিরতরে হারানোর সংবাদ এলো। এটা যদি সে বড় হয়ে জানতে পারে তখন কেমন লাগবে? রোদেলাকে 2 দিন হসপিটালে রেখে তারপর বাসায় নিয়ে আসা হয়েছিল। নিহা গতকাল ক্যান্টনমেন্টে এসে দেখা করে গিয়েছে। বাবুর কাছে অনেকক্ষণ বসেছিল, অনেকটা সময় কাটিয়ে চলে গিয়েছে। রোদেলা বসে বসে এখন তাহসিনের কথাই ভাবছেন। সে যে বিশ্বাস করে নিয়ে বসে আছে তাহসিন মাহমুদ ফিরে আসবে। এই যে আজ কর্নেল যখন এসেছেন তখন কলিং বেলের আওয়াজে রোদেলা ছুটতে গিয়ে দরজা খুলে দিয়েছিল। ভেবেছে তার মাহমুদ সাহেব এসেছে। দরজার ওপাশে কর্নেলকে দেখে তার মন ছোট হয়ে গেল। এই তো মাস দিয়ে কেটে যায় একটা দিন, তারপরই তো এই কোয়ার্টারটা একেবারে ছেড়ে দিতে হবে। রোদেলা বসে বসে সে চিন্তাই করছিল। ঘর থেকে ছেলে রুহানের কান্নার আওয়াজ এসে কিঞ্চিত নড়ে উঠল। ইদানিং তার বেশ হ্যালোসিনেশন হচ্ছে। যখন তখন তাহসিনকে দেখতে পাচ্ছে, তারপর যখন বুঝে তাহসিন নেই তখন আবার বুকটা মোচড় দিয়ে উঠছে। ছেলের কান্নার আওয়াজ পেয়ে রোদেলা রুমে চলে গেল। ছেলেকে কোলে নিয়ে বলল, উঠে পড়েছো তুমি? আমার ছোট্ট সোনা পাখিটা উঠে পড়েছে, কান্না করছো কেন? তোমাকে না বলেছি কাঁদবে না? বাবার মতো সাহসী হবে, বুঝলে? 10 দিনের ছোট্ট ছেলেটা কি আর মায়ের কথা বোঝে? তবুও মায়ের ঠোঁট নড়া দেখে সে মুখে আঙুল পুরে তাকিয়ে রইল। আঙুল চুষে হয়তো বুঝাতে চাইছে তার খিদা পেয়েছে। রোদেলার কি আর ওর দিকে খেয়াল আছে? রোদেলা তো তার কথা বলাতেই ব্যস্ত। রোদেলা ছলো ছলো নয়নে তাকিয়ে বলল, তুই এমন একটা দিনে পৃথিবীতে এসেছিস যে দিনটা কিনা তোর বাবা হারিয়ে গেল। কেন তোকে এমন দিনে আসতে হলো? সুখ নিয়ে এসেছিলি অথচ দুঃখ হয়ে থেকে গেলি তুই। কতটা দুর্ভাগা হলে নিজের জন্মদিনে বাবার মৃত্যুর সংবাদ শুনলি তুই। তোর বাবা তোকে নিয়ে কতটা স্বপ্ন বুনেছিল জানিস? যেদিন সে জানতে পারলো তার একটা অংশ আমার গর্ভে আছে সেদিন কতটাই না খুশি হয়েছিল। তোর নামটাও ঠিক করে রেখেছিল, কতটা গর্বের সাথে বুক ফুলিয়ে বলেছিল তাহসিন মাহমুদের ছেলের নাম হবে তাহজিব মাহমুদ রুহান। সম্পূর্ণ নামের অর্থ শিষ্ট, ভদ্র আর কোমল হৃদয়ের। তার নামের মাঝেই তার চরিত্র ফুটে উঠবে। যেদিন তোর নাম ঠিক করা হলো সেদিনও তোর বাবার উপর দিয়ে কত বড় একটা বিপদ বয়ে গেল। আর যেদিন তুই এলি সেদিন তোর বাবা চিরতরেই হারিয়ে গেল। তোর ভাগ্য এতটা খারাপ কেন বলতে পারিস? কথাগুলো বলতে বলতে রোদেলা কান্না করে দিল। রোদেলার কান্না দেখে ছোট্ট রুহানও কেঁদে ফেলল। রোদেলা রুহানের কান্না থামানোর চেষ্টা করলো। এবার তার বোধ এসেছে ছেলের খিদে পেয়েছে, তাই সে ছেলেকে ফিডিং করালো। রুহানের পেট পুড়লে সে একদম চুপচাপ হয়ে শুয়ে থাকলো। চোখ বড় বড় করে ছাদের দিকে তাকিয়ে আছে আর ঠোঁট বাঁকা করে হাসছে। রোদেলা ছেলের হাসিমাখা ঠোঁটের দিকে তাকিয়ে আছে। নাজমা বেগম রোদেলার রুমে এলেন।
নাতিকে জাগনা পেয়ে কোলে তুলে নিলেন। শাশুড়িকে দেখে রোদেলা উঠে বসল। নাজমা বেগম রুহানকে কোলে নিয়ে বসলেন। রোদেলা বলল, মা, এতটা মন খারাপ করে থেকো না তো। তোমাকে তো বলেছি উনি ফিরে আসবেন, তাও কেন বুঝতে পারছো না? বাড়িটা কেমন মৃত্যু পরি বানিয়ে রেখেছো। আস্তে আস্তে সব গুছিয়ে নে মা, পরশুদিন আমরা আমাদের বাসায় চলে যাব। আচ্ছা। নাজমা বেগম রুহানকে কোলে নিয়ে নিজের রুমে চলে গেলেন। তাজউদ্দিন মাহমুদ রুমে আছেন। ছেলের শোকে সারাক্ষণই কাতর হয়ে থাকেন। নাতিকে তেমন করে সময় দেওয়া হয় না। যদি ওকে পেয়ে মানুষটা একটু হলেও ছেলের শোক কাটাতে পারে। নাজমা বেগম যাওয়ার পর রোদেলা উঠে চলে গেল বারান্দায়। বারান্দায় দাঁড়িয়ে পদ্মবিলের জলাশয়ের দিকে তাকিয়ে রইল। কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আর মাত্র একটা দিন, তারপরে এই ক্যান্টনমেন্ট থেকে বিদায়। সাথে বিদায় জানাতে হবে এই কোয়ার্টারকে। এই বারান্দায় দাঁড়িয়ে হয়তো আর ওই পদ্মবিল দেখা হবে না। আমাদের সকল স্মৃতি মুছে দিয়ে এই রুমে অন্য কেউ শিফট হবে নতুন। হয়তো তাদের নৃত্য নতুন স্মৃতি যুক্ত হবে। তাদের স্মৃতির মাঝে আমাদের সকল স্মৃতি একে একে মুছে যাবে। মাহমুদ সাহেব, এমনটা না হলে কি খুব বেশি ক্ষতি হতো? কত সুন্দর করে, কতটা যত্ন করে ভালোবেসে সংসারটা গুছিয়ে নিয়েছিলাম, একটা ঝড় এসে সবটা লণ্ডভণ্ড করে দিল। আমি তো আপনাকে বলেইছিলাম, আপনি পাশে না থাকলে সামান্য একটা ঝড়ও আমায় নাড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে। শুনলেন না তো? এবার বিশ্বাস হলো তো? আপনি নেই আজ 10টা দিন হলো। দেখুন না, আপনার সাথে সাথে আমার মুখের হাসিটুকু মিলিয়ে গিয়েছে। নিয়ম করে নিজের যত্ন নেওয়া হয় না, রাতে ঘুমোতে পারি না, কারণ আপনি যে নেই। কার বুকে মাথা রেখে ঘুমাবো আমি, বলুন? কে হাত বাড়িয়ে দিবে, বলবে মাইমুন বুকে আসো? ঘুম না এলে কে মাথায় হাত বুলিয়ে দেবে আমার? আপনার মতো করে কে ভালোবাসবে? এখন আর কেউ আমায় আদর করে মাইমুন বলে ডাকে না, জানেন? এই ডাকটা কত যুগ হয়েছে যেন শুনি না আমি। কবে আবার দেখা পাবো আপনার? কবে এসে বলবেন মাইমুন আমি এসেছি, আমি ফিরে এসেছি তোমার কাছে? কবে আসবেন বলুন না? আপনি কি সত্যিই ফিরবেন, নাকি আমি মনের মাঝে মিথ্যে আশা নিয়ে দিন গুনছি? আপনাকে ছাড়া আমি শেষ হয়ে যাচ্ছি। ফিরে আসুন না। আমার কথা শুনলে হয়তো সবাই ভাববে আমি পাগল, কারণ আমি মৃত মানুষে ফেরার অপেক্ষায় দিন গুনছি। কিন্তু সবাইকে কিভাবে বোঝাই আমার মনের মাঝে আপনি এখনো জীবিত আছেন, সারাটা জীবনই থাকবেন। আমার ভাগ্যটা এমন কেন? আমি যাকে ভালোবেসে একটু আঁকড়ে ধরতে চাই, আঁকড়ে ধরে বাঁচতে চাই, তাকে আমি হারিয়ে ফেলি। মাকে ভালোবেসেছিলাম, মাও হারিয়ে গেল। মায়ের সাথে সাথে বাবাও হারিয়ে গেল, কারণ বাবা থেকেও যে নেই। তারপর আপনি এলেন আমার জীবনে, অঢেল সুখ আমার মাঝে বিলিয়ে দিলেন। আপনাকে পেয়ে সুখের রাজ্যে প্রবেশ করেছিলাম আমি। আপনাকে ঘিরেই তো বাঁচতে চেয়েছিলাম। অথচ দেখুন না, সময়ের বিবর্তনে আজ আপনাকেও হারিয়ে ফেললাম আমি। আপনিও চলে গেলেন ছেড়ে। কেন এমন করেন আপনারা? জানেন না আপনাদের ছাড়া আমি পথহারা পথিক। আপনাদের ছাড়া নিঃশ্বাস নিতেও কষ্ট হয় আমার, বুঝতে পারেন না? ফিরে আসুন না প্লিজ, ফিরে আসুন। কথাগুলো বলতে বলতে রোদেলা কান্না করে ফেলল। বারান্দা রেলিং ঘেঁষে বসে অঝরে কান্না করতে লাগলো। রোদেলার কান্নার আওয়াজ পেয়ে পাশের রুম থেকে নাজমা বেগম ছুটে এলেন। এসে রোদেলাকে বুকে জড়িয়ে নিলেন। তিনিও কেঁদে চলেছেন। একটা মানুষের বিয়োগ ব্যথায় সকলে আজ দিশেহারা। সেই মানুষটা যে সকলের মনে কতটুকু জুড়ে ছিল সেটা তো শুধুমাত্র তারাই জানে। প্রিয় মানুষের বিয়োগ ব্যথা সহজে কাটিয়ে ওঠা যায় না। এই ব্যথা সারাটা জীবন তড়পে তড়পে বেড়ায়। সময় সময়ের গতিতে চলতে লাগলো। নিশ্চুপে কেটে গেল ক্যালেন্ডারের পাতা। দেখতে দেখতে 8টা মাস পেরিয়ে গেল। গত হওয়া এই 8টা মাসে মাহমুদ পরিবারের আনন্দের দেখা মিলল না। রোদেলার কথা সত্যি হয়ে ফিরে এলো না তাহসিন। সবাই তার শোক কাটে ওঠার চেষ্টা করছে। তাহসিন আর রোদেলার ছেলে রুহান একটু একটু করে বড় হচ্ছে। তাকে নিয়েই নাজমা বেগম আর তাজউদ্দিন মাহমুদের দিন কাটে। তার বয়স এখন 8 মাস 10 দিন। নিজে নিজে এখন বসতে পারে, একটু একটু করে কথা বলার চেষ্টাও করে। রোদেলা তো সব সময় ওকে বাবা ডাকটাই শেখাতে চায়। সে চায় ছেলে যেন সর্বপ্রথম বাবাকেই ডাকে। ছেলেও মাশাআল্লাহ তার সাথে রেসপন্স করে। বাবা শব্দটা ভালো করে বলতে পারে না, বলে যে বাব্বা। অনেকটা সময় লাগায়। ছেলের মুখে বাবা ডাক শুনে খুবই খুশি হয় রোদেলা। রোদেলা এখনো আগের মতোই চুপচাপ থাকে। ছেলের সাথে সারাক্ষণ কথা বলতে থাকে। ছেলে বুঝে না, তবুও তার মায়ের দিকে তাকিয়ে থাকে। মাঝে মাঝে খিলখিল করে হেসে ওঠে। এতে রোদেলার প্রাণ জুড়ায়। ছেলের সাথে তার প্রতিটা গল্প হয় তাহসিনকে নিয়ে। তাহসিন কি পছন্দ করত, কি করতো না করতো, সবটাই ছেলের সাথে বসে বসে একা একা বকবক করতে থাকে। মাঝে মাঝে কথা বলতে বলতে চোখের কোণে পানি জমে। ক্যান্টনমেন্ট ছেড়ে আসার দিনটা ছিল তার জন্য অসহ্য যন্ত্রণাদায়ক। ক্যান্টনমেন্ট ছেড়ে আসার দিন নিহা আর শান্ত আসে। আসার সময় নিহা
রোদেলাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ফেলে। তবে রোদেলা কাঁদে না, তার যেন কান্না করা বারণ। সেজন্য নিজের মনে পাথর চাপা দিয়ে রেখেছে। কোয়ার্টার থেকে ফিরে এসে রোদেলা পিছু চায়, শেষবারের মতো নিজেদের রুমখানা দেখে নেয়। এইখানেই একদিন এসেছিল মনের মাঝে লজ্জা, ভয় আর আনন্দ নিয়ে। তাহসিনের সাথে অনেকদিন পর দেখা হবে বিধায় কতটা আনন্দ আর লজ্জাও লেগেছিল, আর ভয় লেগেছিল তাহসিন যদি এখানে একা দেখে বকা দেয়। অথচ এমন কিছুই হয়নি। তাহসিন কত সুন্দর করেই না তাকে গ্রহণ করে নিয়েছে। এখানে তাদের কত সুন্দর মিষ্টিমধুর স্মৃতি জমেছিল। এক একটা দিন কতই না সুখের কাটছিল। সবটাই শেষ হয়ে গেল। ক্যান্টনমেন্ট ছেড়ে এসেছে 8 মাস হয়েছে। গত 8 মাসে একটাবারের জন্য আর ক্যান্টনমেন্টে যাওয়া হয়নি। যদিও বাসায় আসার 1 মাসের মাথায় রোদেলা যেতে চেয়েছিল, কিন্তু রোদেলা শ্বশুর শাশুড়ি যেতে দেয়নি। ওইখানে গেলে মেয়েটা ভেঙে পড়বে, এর ওপর রুহানও ছোট, তাই যেতে দেওয়া হয়নি। ক্যান্টনমেন্ট থেকে আসার এই 8 মাস নিহার সাথে প্রায় কথা হয়। নিহা ভিডিও কল দিয়ে রুহানকে দেখে। রুহানের জন্য এই কয়েকটা দিনে নিহাকে বেশ ভালোই চিনে ফেলেছে। নিহা কল দিলেই রুহান ফোনের ওই পাশ থেকে খিলখিল করে হাসবে। তার হাসি সবার মন জয় করে ফেলে। তার চেহারাটা আর হাসি সবটুকুই তার বাবার মতন হয়েছে, যার দরুন রোদেলার বুকটা ছটফট করে ওঠে। তার বাবা তাকে দেখতে পেল না, এতটা দুর্ভাগ্য নিয়ে ছেলেটা জন্মিয়েছে। নিহা আর শান্তের সম্পর্কের এতদিনেও বদল ঘটেনি, এখনও বন্ধুত্বের সম্পর্কেই আছে। বেশ ভালোই কাটছিল, কিন্তু এভাবে তো আর চলতে পারে না। নিহার অভিমান হয়, মনের মাঝে সূক্ষ্ম ব্যথা হয়। এতগুলো দিনও সে শান্তর মনে জায়গা করে নিতে পারল না। নিহা অনেকটা অভিমান করেই প্রায় 1 সপ্তাহ ধরে শান্তর সাথে কোনো প্রকার যোগাযোগ করেনি। এইদিকে শান্ত মাঝ দিয়ে একদিন ফোন করেছিল, নিহা ফোন রিসিভ করেনি। এরপর শান্ত আর নিহাকে ফোনই করেনি। নিহা বুঝে ফেলেছে এর সম্পর্ক আর হওয়ার নয়। এতদিন নিহা ভেবে এসেছিল শান্ত হয়তো তাকে একটু হলেও ভালোবাসবে, তাই সে হাল ছাড়েনি। কিন্তু এখন হাল না ছেড়ে আর উপায় নেই। নিহার বিয়ে ঠিক হয়ে গিয়েছে, আগামীকাল এঙ্গেজমেন্ট। নিহা তার ভাগ্যকে মেনে নিল। তার ভাগ্য হয়তো শান্ত নামের পুরুষটা নেই। আর 1 সপ্তাহ পর নিহা শান্তকে কল দিয়ে বলল আবারও কলেজের সামনে একটু যেন আসে, কথা আছে। শান্ত জানালো সে আসবে। নিহা বিকেলের দিকে আসতে বলল। বিকেল হতেই রেডি হয়ে নিহা কলেজের সামনে গিয়ে শান্তের জন্য অপেক্ষা করলো। শান্ত আসতে একটুখানি লেট হলো। শান্ত আসতেই নিহা শান্তর দিকে মলিন চোখে তাকিয়ে রইল। তার মনের ভেতরে যেন সুনামির ঢেউ বয়ে যাচ্ছে, যে ঢেউ তাকে ভেতর থেকে নিঃশ্বাস করে দিচ্ছে। শান্ত নিহার মলিন চোখের দিকে খেয়াল করলো না। খেয়াল করলে হয়তো দেখতে পেত চঞ্চল মেয়েটা কেমন নির্জীব হয়ে গিয়েছে। শান্ত পিঞ্চ মেরে বলল, এতদিনে মনে পড়লো? আমার তো তাও মনে পড়েছে, কিন্তু আপনার তো মনে পড়েনি আমার কথা। এক্সামের প্যারায় ছিলাম তো, তাই মনে করতে চাইনি। মনে করেই বা কি হবে, আমি তো আপনার বিশেষ কেউ নই। কি হয়েছে, এভাবে কথা বলছো কেন? ও কিছু না, এমনি। চলো কোথাও যেয়ে বসি। না, আমার বাসায় ফিরতে হবে। সবেই তো এলে। একটা প্রয়োজনে এসেছি। কি প্রয়োজন? আপনাকে আমাদের বাসায় ইনভাইট করতে। কিসের ইনভাইট? আগামীকাল আমার এঙ্গেজমেন্ট। আগামীকাল এঙ্গেজমেন্ট হবে, প্লাস বিয়ের ডেট ফিক্স করে যাবে। খুব তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে। বিয়েটা এত দ্রুত হতো না, ছেড়ে আবার বাইরে দেশে থাকি তো, তাই তার চলে যেতে হবে। এরপর আমাকেও সেখানে নিয়ে যাবে। বিশাল ব্যাপার স্যাপার, তাই না? যাই হোক, আপনি কিন্তু আগামীকাল আমাদের বাসায় অবশ্যই আসবেন। এরপর বিয়ের ডেট ফিক্স হলে তখন বিয়ের কার্ডটাও পাঠিয়ে দেব। আপনি কিন্তু অবশ্যই আসবেন। আমি তো আপনার ফ্রেন্ডের বিয়েতে না এলে খারাপ দেখাবে, আমিও কষ্ট পাবো। প্লিজ আসবেন কিন্তু। কথাগুলো এক নিঃশ্বাসে বলে নিহা শান্তর দিকে তাকালো। একটু অপেক্ষা করলো, শান্ত হয়তো বা কিছু বলবে। হয়তো বলবে, নিহা আমি তোমাকে ভালোবাসি, বিয়ে করলে আমি তোমাকেই করব। কিন্তু না, তা বলল না। নিহাকে আশাহত করে শান্ত ম্লান হেসে বলল, কংগ্রেচুলেশন। নিহার চোখ এবার ছলছল করে উঠল। মনের কোণে একটুখানি আশা নিয়ে এসেছিল, সে আশাটুকু শান্ত কেড়ে নিল। নেহা চোখের পানি লুকানোর চেষ্টা করছে, আর 1 মুহূর্ত এখানে থাকলে সে কান্না করে দেবে। সে শান্তর সামনে নিজের দুর্বলতা প্রকাশ করতে চায় না। নেহা ছোট্ট করে বলল, আসছি। নেহা চলে গেল, পিছু ঘুরে তাকালোও না। নেহা ভেবেছিল শান্ত যদি আজ এই মুহূর্তে একবার মুখ ফুটে বলতো, নেহা আমি তোমাকে ভালোবাসি, অন্য কাউকে বিয়ে করো না। নেহা সত্যি বিয়ে করতো না, তার বাবাকে যে করেই হোক রাজি করাতো। কিন্তু যাকে ভালোবাসে সেই তো তাকে ভালোবাসে না।
নিহা যাওয়ার পর শান্ত সিগারেট ধরালো। সিগারেট টেনে আকাশের দিকে ধোঁয়া ছাড়লো। মনের সুখে সে সিগারেট টানতে লাগলো। পরপর 2টা সিগারেট ঠোঁটের ভাঁজে পুড়িয়ে ফেলেছে। এখন 3 নম্বর সিগারেটটা ধরালো। বাসায় ফিরে নিহা নিজের রুমের দরজা আটকে অনেকক্ষণ কান্না করলো। কান্না করতে করতেই ঘুমিয়ে পড়লো। বেশ অনেকক্ষণ ঘুমালো। ঘুম থেকে উঠে রোদেলাকে ফোন করলো। আগামীকাল তার এঙ্গেজমেন্ট। রোদেলা যেন যে করেই হোক আসে। রোদেলা প্রথমে ভেবেছিল শান্তর সাথেই এঙ্গেজমেন্ট হচ্ছে, কিন্তু নিহার থেকে যখন শুনলো অন্য কেউ, তখন রোদেলার বেশ খারাপ লাগলো। কিন্তু নেহাকে সান্ত্বনা দেওয়ার মতন ভাষা তার কাছে নেই। সে এখন কাউকেই সান্ত্বনা দিতে পারে না। যে সারাটাক্ষণ নিজের ব্যথায় ব্যথিত থাকে, সে আবার অন্য কাউকে ব্যথার সান্ত্বনা দেবে কি করে? রোদেলা নেহাকে জানালো সে আসবে। রোদেলা চট্টগ্রামে যাওয়ার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে সেখান থেকে ক্যান্টনমেন্টে যাবে। এই 8 মাস তো একটা বারও যাওয়া হয়নি। এখন নিহার ওসিলায় সে যাবে। নিহা আর নিজের রুম থেকে বের হলো না। নিজের রুমে সারাটা সন্ধ্যা কাটিয়ে দিল। রাত 10টা বাজতে নিহার ভাবি মারিয়া খাবার হাতে নিহার রুমে এলো। এসে দেখলো নিহা রুম অন্ধকার করে আছে। ঘরের আলো জ্বালিয়ে বিছানার দিকে নজর যেতেই মারিয়া দেখলো নিহা গুটিসুটি মেরে শুয়ে আছে। খাবার প্লেট সাইড টেবিলে রেখে মারিয়া নিহার মাথার পাশে যেয়ে নিহার মাথায় হাত দিল। চোখ মিলল নিহা। নিহার চোখ ফুলে গিয়েছে। চোখ 2টা ফুলে লাল হয়ে আছে। বোঝাই যাচ্ছে নিহা কান্না করেছে। নিহা তার ভাবিকে দেখে উঠে বসলো। মারিয়া বলল, এত কষ্ট না পেয়ে আব্বুকে যে তোমার মনের কথা জানাও, নয়তো অনুমতি দাও আমি আর তোমার ভাইয়া মিলে জানাই। কার কথা জানতে বলছো ভাবি? যে কিনা আমাকে ভালোই বাসে না, আমার এঙ্গেজমেন্টের কথা শুনে যে অভিনন্দন জানাই, তার কথা আমি বাবাকে বলতে যাবো কোন মুখে? বিশ্বাস করো ভাবি, সে যদি রাজি থাকতো আমি বাবাকে যেভাবেই হোক রাজি করাতাম। মারিয়া ফোঁস করে শ্বাস ছাড়ল। তার বোন সমতুল্য ননদের আজ কোন অবস্থা? এই বাড়িতে মারিয়া এসেছে আজ 3 বছর হবে। এই 3 বছরে নিহাকে সবসময় বেশ প্রসন্ন দেখেছে। হাসি খুশি চঞ্চল মেয়েটার এই অবস্থা দেখে মারিয়ারও ভালো লাগছে না। মারিয়া নিহাকে বলল, খাবার খেয়ে নাও, আগামীকাল সকাল সকাল আবার উঠতে হবে। খাবো না ভাবি, ভালো লাগছে না। ভালো না লাগলেও খেতে হবে নিহা, এতটা ভেঙে পড়ো না। মারিয়া ভাত মাখিয়ে নিহার মুখে তুলে দিল। নিহা ভাত মুখে দিতেই ডুকরে কেঁদে উঠল। মারিয়া বলল, খাওয়া পাতে কাঁদতে নেই, মনকে শক্ত করো। পরের দিন দুপুরের দিকে রোদেলা চট্টগ্রামে নিহাদের বাসার উদ্দেশ্যে এসে পৌঁছায়। সে একাই এসেছে, তার শ্বশুরমশাই আর ছুটি নেই, শাশুড়ি মাকেও আনেনি, নয়তো যে তার ক্যান্টনমেন্টে যাওয়া হবে না। ওনারা রোদেলাকে একা ছাড়তে প্রথমে রাজি হয়নি। রোদেলা অনেক বুঝিয়ে সুঝিয়ে এসেছে। এতগুলো মাস পরে নিহা রোদেলাকে দেখতে পেয়ে খুবই খুশি হয়েছে। রোদেলার কিছুটা স্বাস্থ্য হয়েছে। মা হয়েছে কিনা, মা হলে মেয়েদেরকে অন্যরকম সুন্দর লাগে। মা ভাব আসে তাদের মাঝে। রোদেলার মাঝেও এসেছে। নিহা রুহানকে পেয়ে অনেকটা খুশি হয়েছে। রুহানকে হাত বাড়াতেই রুহান গাল ভরে হেসে নিহার কোলে ঝাঁপ দেয়। রুহানকে নিহার পরিবারের সকলেই খুব ভালোবাসে, আর রোদেলাকে ওনারা খুবই পছন্দ করেন। পাত্রপক্ষ আসতে 3টা বেজে গিয়েছে। এরপর খাওয়া দাওয়া সেরে বিয়ের ডেট ফিক্স করা হলো। অতপর নিহাকে পাত্রপক্ষের সামনে নেওয়া হলো। নিহাকে আজ শাড়ি পরিয়ে আনা হয়েছে। এইদিকে নিহার দমটা যেন বন্ধ হয়ে যাচ্ছে। সে শেষ অবধি আশা রেখেছিল শান্ত ঠিক আসবে, কিন্তু না, শান্ত আসেনি। নিহাকে আংটি পরিয়ে দেওয়া হয়। নিহার হৃদয়টা যেন খণ্ড বিখণ্ড হয়ে যাচ্ছে। শান্ত নামের পুরুষটার জন্য বউ সাজায়, অথচ পরিস্থিতির চাপে আজ অন্য কারো বউ হওয়ার এক ধাপ পূর্ণ হয়ে গেল। অন্য পুরুষ তার হাত ছুঁয়ে অনামিকা আঙুলে আংটি পরিয়ে দিল। আজ থেকে সে অন্য কারো বাগদত্তা। নেহা আংটি পরিহিত অনামিকা আঙুলটার দিকে তাকিয়ে মনে মনে বলল, ভেবেছিলাম শেষ সময়টাতে আপনি আসবেন, সব কিছু থামিয়ে দেবেন, কিন্তু আপনি এলেন না। অতঃপর আমি আজ অন্য কারো বাগদত্তা, 2 দিন পর অন্য কারো স্ত্রীও হয়ে যাব। যেহেতু আমি এখন অন্য কারো বাগদত্তা, সেহেতু বিয়েটা আমি তাকেই করব। আজকের পর যদি আপনি পৃথিবীর সমস্ত ভালোবাসা নিয়েও আমার সামনে এসে দাঁড়ান, তবু আমি আপনাকে গ্রহণ করে নেব না। আপনাকে আমি ফিরিয়ে দেব, যেমনভাবে বারে বারে আমাকে শূন্য হাতে ফিরতে হয়েছিল। আমি আজ থেকে অন্য পুরুষের আমানত। আজ থেকে আপনাকে মনে করাও বারণ, কিন্তু আমার মৃত্যুর আগ পর্যন্ত আপনি আমার মনের মাঝেই থাকবেন, কারণ প্রথম ভালোবাসা যে ভোলা যায় না। আপনার নামটা আমার হৃদয়ের গোপনে এক অপ্রাপ্তির অধ্যায় হয়েই থেকে যাবে আজীবন। মনে মনে কথাগুলো বলতে বলতেই নিহার চোখের কোণে অশ্রুরা ভিড় জমালো। টলমল চোখ নিয়ে হাতের দিকে তাকিয়ে দীর্ঘ একটা শ্বাস ছেড়ে বিড়বিড় করে বলল, আমার জীবনের একমাত্র প্রেমিক পুরুষ ছিলেন আপনি।
আমার প্রণয়ের প্রথম পুরুষও আপনিই ছিলেন, যাকে আমি নিঃস্বার্থভাবে মন উজাড় করে ভালোবেসেছিলাম। আমার পৃথিবীটা শুধুমাত্র আপনাকে ঘিরেই ছিল। আমার সকল সুখ, সকল স্বপ্ন আপনাকে নিয়েই বুনেছিলাম। অথচ দিন শেষে আমাকে ফিরতে হলো অপ্রাপ্তির শূন্যতা নিয়ে। নিশ্চয় নিয়তি আমাকে আপনার নামে করে দিল না। এই না পাওয়ার যন্ত্রণা, অপ্রাপ্তির দহন বুকে নিয়ে আমি কিভাবে বাঁচব? আমাকে ভালোবেসে আপনার কাছে রেখে দিলে খুব বেশি ক্ষতি হতো কি? পরের দিন রোদেলা রুহানকে নিয়ে ক্যান্টনমেন্টের উদ্দেশ্যে রওনা হলো। যদিও নিহাকে সাথে আনতো, তবে নিহার মন খারাপ দেখে আনলো না। কারণ রোদেলা জানে ক্যান্টনমেন্টে এলে রোদেলারই মন খারাপ হয়ে যাবে। তখন নিহা কি করবে? নিহার তো তখন আরো খারাপ লাগবে। আর সবচাইতে বড় কথা হচ্ছে, রোদেলা একা একটু ক্যান্টনমেন্টে সময় কাটাতে চায়। রোদেলা পুরনো দিনের স্মৃতিগুলো মনে করতে চায়। সে চায় না ওই সময় কেউ তাকে সান্ত্বনা দিক, তাই সাথে কাউকেই আনলো না। ছোট্ট রুহানকে নিয়ে সে সকালবেলায় বেরিয়ে পড়েছে। তখন ঘড়িতে বাজে সবে 8টা। ছোট্ট রুহান গাড়িতে চড়তে পেরে যেন বেশ খুশি। সে খিলখিল করে হেসে সে খুশিরই জানান দিচ্ছে। এইদিকে রোদেলার মনটা আজ বেশ ভার হয়ে আছে। কি করে নিজেকে সামলাবে? এতদিনে নিশ্চয়ই ওদের রুমে অন্য কেউ শিফট হয়েছে, তাদের সুন্দর স্মৃতিগুলো রুম থেকে মুছে গিয়েছে। তা ভেবেই রোদেলা দীর্ঘশ্বাস ফেলল। প্রায় 10টার দিকে শান্ত নিহাদের বাসায় হাজির হয়েছে। তখন নিহার বাবা নাজির সাহেব আর নিহার ভাই নাজমুল হল রুমে বসে চা খেতে খেতে নিহার বিয়ের কার্ড ছাপানোর আলোচনা করছিল। শান্তকে দেখে নিহার ভাই বসা থেকে উঠে দাঁড়ালো। নিহার ভাই শান্ত সম্পর্কে অবগত আছে, সবটা মারিয়ার কাছ থেকে সে শুনেছে। সে মোটামুটি রাজি ছিল, কারণ বোন যে তার প্রাণ। বোনের জন্য সে সবটাই করতে পারে। আর সেও লাভ ম্যারেজ করেছে, তাই সে জানে ভালোবাসার মানুষটাকে হারানোর কথা উঠলে বুকে কতটা ব্যথা ওঠে। সে তার বাবাকে রাজি করাতো, কিন্তু নিহার ভালোবাসাটা একতরফা, তাই নাজমুল এটাতে এগোলো না। শান্ত এসে নিহার বাবাকে সালাম দিলে নিহার বাবা সালামের জবাব নিলেন। নিহার ভাই নাজমুল এসে হেসে বলল, কেমন আছো শান্ত? এই তো ভালো। শান্তর চেহারা কেমন ফ্যাকাশে লাগছে, মনে হচ্ছে কত রাত যেন ঘুমায়নি। নাজমুল বলল, বসো, কিছু বলবে? শান্ত আশেপাশে তাকালো। মনে মনে সে নিহাকে খুঁজছে। আমতামতা করে বলল, আসলে হ্যাঁ। শান্ত কোনো ফোনে ছাড়াই সরাসরি নিহার বাবার উদ্দেশ্যে বলল, আঙ্কেল, আপনার কাছে একটা আবদার নিয়ে এসেছি। নাজির সাহেবের ব্রু গুটিয়ে এলো। শান্তর সাথে তো তার আবদারের মতন এমন সম্পর্ক নেই, তাহলে ছেলেটা বলছেইটা কি? তিনি জানতে চাইলেন, কিসের আবদার? আমি নিহাকে ভালোবাসি আঙ্কেল, ওকে আমি বিয়ে করতে চাই। নাজমুলের চোখ বড় বড় হয়ে গেল। এই ছেলে এতদিন কি করছিল? এই সময় এসে এমন আবদার করছে কেন? আগে এলে নাজমুল নিশ্চয়ই হেল্প করতে পারত, কিন্তু এখন তো পরিবারের মান সম্মানের কথা উঠে আসে। এইদিকে শান্তর কথা শুনে নাজির সাহেবের মাথায় রাগ চেপে যায়। তিনি বসা থেকে উঠে গর্জন করে বললেন, বেয়াদব ছেলে, তোমার সাহস হলো কি করে আমার বাড়িতে দাঁড়িয়ে এসব বলার? বেরিয়ে যাও। নাজির সাহেবের গর্জনে পুরো হল রুম কেঁপে উঠল। রান্নাঘর থেকে হন্তদন্ত হয়ে মারিয়া আর তার শাশুড়ি ছুটে এলো। শান্তকে দেখে মারিয়াও অবাক, এই ছেলে আজ আবার কেন এলো? এঙ্গেজমেন্টের আগের দিন রাতে শান্ত মারিয়াকে ফোন করে অবধি বলেছে নিহা তাকে অনেক ভালোবাসে, এভাবে নিহাকে কষ্ট না দিতে। এঙ্গেজমেন্ট হওয়ার আগে হলেও শান্ত যেন নিহার বাসায় এসে সবটা জানায়, কিন্তু তখন শান্ত তার সিদ্ধান্ত কিছুই জানায়নি। শুধুমাত্র নিহার হবু বরের খোঁজ খবর আর ছবিটা মারিয়ার কাছ থেকে নিয়েছে। আঙ্কেল, আমি কিন্তু ভালো ছেলে না, জাস্ট ফর্মালিটির জন্য আমি আপনার কাছে আমার ডিসিশনটা জানিয়েছি। এবার আপনি মানলেও আমি নিহাকে বিয়ে করব, আর না মানলেও আমি বিয়ে করব। প্রয়োজনে নিহাকে তুলে নিয়ে বিয়ে করব। আমি নিহাকে ভালোবাসি। আমি কোনো কাপুরুষ নই যে নিজের ভালোবাসাকে অন্য পুরুষের নামে সঁপে দেব। এতদিন একথা মনে পড়েনি? এতদিন কোথায় ছিলে? এত যখন ভালোবাসো তোমার মানুষটা এখন অন্য কারো বাগদত্তা, সেটা মাথায় নেই? ভাইয়া, আমি বুঝতে পারছিলাম না কি করব। আমার এক্সাম চলছে ভাইয়া, ভেবেছি এক্সাম শেষ হওয়ার পর বাবাকে নিয়ে বিয়ের প্রপোজাল পাঠাবো, কিন্তু নিহা হুট করে এমন একটা খবর জানালো, আমি কি করব বুঝে উঠতে পারছিলাম না। আর গতকাল এলে নিশ্চয়ই অতিথিদের সামনে আপনাদের মান সম্মান ক্ষুণ্ণ হতো, তাই না? আপনাদের কথা ভাবতে যেই আমার বউকে অন্য পুরুষ আংটি পরিয়ে দিত। শেষ কথাটা আফসোসের স্বরে বলল। শান্ত শেষ কথাটা শুনে মারিয়ার ঠোঁট চেপে হাসল। মারিয়া দৌড়ে উপরে গেল নিহাকে খবর দিতে।
নিহাও জানে না যে মারিয়া যে শান্তর সাথে কথা বলেছে। নিহার বাবা শান্তকে ধমকে বললেন, স্টুপিড ছেলে, আমার মেয়েকে বউ বলার অধিকার দিল কে? চিন্তা করবেন না আঙ্কেল, কিছুক্ষণ পরেই বিয়ে করে অধিকারের সাথে ওকে আমার সাথে নিয়ে যাব। বেরিয়ে যাও, এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। যাব তো, আমার বউকে নিয়েই যাব। নাজমুল, তুমি কেন কিছু বলছো না? বাবা একটু শান্ত হও। কিসের শান্ত হব? কোথা থেকে কোন ছেলে এসে তোমার বোনকে বিয়ে করবে বলছে, তারপর বলছো শান্ত হতে? শান্ত তো আমি, আপনি কেন শান্ত হতে যাবেন আঙ্কেল? আর এই কোথাকার কোন ছেলেটাই কিছুক্ষণ পর আপনার ঘরের জামাই হয়ে যাবে। দেখলে তো কতটা বেয়াদব। এইদিকে নিহার মা চুপচাপ দাঁড়িয়ে আছেন, স্বামীর ভয়ে কোনো কথাই বলতে পারছেন না। দেখা যাবে শান্তকে ভালোভাবে কিছু একটা বলতে যাবে আর তার স্বামী তাকে ধমকে উঠবেন। তবুও ততক্ষণ মুখ চেপে থেকে এখন তিনি মোলায়েম কণ্ঠে শান্তকে বললেন, বাবা কেন পাগলামি করছো? নিহা তো তোমার বন্ধু, তাই না? আর নিহার তো এঙ্গেজমেন্ট হয়ে গিয়েছে। তুমি এত কোমল স্বরে ছেলেটার সাথে কথা বলছো কেন? শান্ত সেদিকে পাত্তা দিল না। সে নরম কণ্ঠে নিহার মায়ের উদ্দেশ্যে বলল, আন্টি, আমি সত্যিই নিহাকে ভালোবাসি। নিহা আমাকে সুন্দর একটা জীবন দান করেছে, ওর জন্যই আমি সকল বাজে কাজ থেকে দূরে সরে এসেছি। ও আমাকে শিখিয়েছে কি করে মানুষকে সম্মান দিতে হয়, কি করে মানুষের ভালোবাসা আদায় করতে হয়। যেদিন থেকে এসব শিখলাম সেদিন থেকে ও আমার ভালো বন্ধু হয়ে গেল। আর যখন বুঝতে পারলাম তখন দেরি হয়ে গিয়েছে। নেহাকে জানানোর অব্দি সুযোগটা পেলাম না। প্লিজ আন্টি, বোঝার চেষ্টা করুন, নেহাকে আমার খুবই প্রয়োজন। কিন্তু আপনাকে আমার প্রয়োজন নেই। দোতলা থেকে নামতে নামতে নেহা কঠোর কণ্ঠে জবাবটা দিল। শান্ত সিঁড়ির দিকে তাকাতে দেখতে পেল নেহা সিঁড়ি ভেঙে নামছে, তার পিছু মারিয়া নামছে। নেহা শান্তর মুখোমুখি এসে দাঁড়িয়ে বলল, কেন এসেছেন আপনি? তোমাকে বিয়ে করতে। কিন্তু আমি তো চাই না আপনাকে বিয়ে করতে। আমি এখন অন্য কারো বাগদত্তা, অন্য কারো আমানত। আমি তার আমানত খেয়ানত করতে পারি না নিশ্চয়ই। চলে যান আপনি। যাব তো, তোমাকে নিয়েই যাব। আমি যাব না আপনার সাথে। ভালোবাসো না আমায়? জানি না। জানা লাগবে না, বিয়ের পর জানলেই হবে। বললাম তো আমি আপনাকে বিয়ে করব না। তুমি করবে, তোমার বাপও করবে। এই কথা শুনে নাজির সাহেব খুক খুক করে কেসে উঠলেন। শান্ত বলল, না মানে তুমি আর তোমার বাবা নিজে হাতে আমার হাতে তোমাকে তুলে দেবে। মগের মুল্লুক নাকি? আমার মেয়ের বিয়ে ঠিক হয়ে গিয়েছে। বিয়ে ঠিক হয়েছে মাই ফুড। ওই শালা এখনো ফোন দিয়ে বিয়ে ভাঙার কথা বলছে না কেন? শান্তর আসতে বলা কথাটা নেহার কর্ণগোচর হয়ে গেল, তার ব্রু কুঞ্চন হয়ে গেল। কিছু বলতে যাবে এমন সময় নেহার বাবা পাত্রপক্ষকে কল দিল আর জানালেন তারা এখন ছেলেকে বিয়ে দিবেন না, বিয়ে ভাঙার কথা বলে দিলেন। শান্ত খুশি মনে যে নাজির সাহেবের উদ্দেশ্যে বলল, এবার নিশ্চয়ই আপনার কোনো সমস্যা নেই আমাকে মেনে নিতে, রাইট? কখনো না। আমার মেয়েকে প্রয়োজনে সারা জীবন আমার কাছে রেখে দিব, তবুও তোমার কাছে বিয়ে দেব না। আমিও আপনাকে বিয়ে করব না। বাপ বেটি দুইটাই হিটলারের হিটলার। ভাইয়া ভাবি, আপনারা প্লিজ ওনাকে রাজি করান, আর নিহাকে আমি দেখছি। শান্ত হাত ধরে জোর করে নিহাকে ওপরে নিয়ে গেল। এইদিকে নিহার বাবা নাজমুলকে বলল, ওকে আটকাও। বাবা তুমি একটু শান্ত হয়ে বসো, আমার কথা শোনো প্লিজ বাবা, আমি রিকোয়েস্ট করছি। ছেলের কথায় তিনি সোফায় বসলেন। ওইদিকে শান্ত নিহাকে রুমে নিয়ে দরজা বন্ধ করে দেয়ালের সাথে চেপে ধরে বলল, কি সমস্যা তোর? ভাব বেড়ে গেছে? নিহা রাগে অভিমানে অন্যদিকে ফিরে রইল, যে কোনো সময় কান্না করে দিতে পারে। শান্ত বলল, এই আমার দিকে তাকা, তাকা বলছি। খুব তো বলতিস শান্ত ভাই ভালোবাসি, তাহলে এখন যখন আমি ভালোবাসা নিয়ে এলাম তখন কেন ফিরিয়ে দিচ্ছিস? নিহা এবার শান্তর দিকে তাকালো। শান্তকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে হাতের আঙ্গুলের আংটিটা দেখিয়ে বলল, এতই যখন ভালোবাসেন তাহলে আমার হাতে অন্য পুরুষের রিং পরিয়ে গেল কেন? কেন অন্য পুরুষের বাগদত্তা হতে হলো? জানেন, এই রিংটা পরার আগ অব্দিও আমি আশা নিয়ে বসেছিলাম আপনি আসবেন, সবটা আটকে দেবেন। অথচ আমার ভাবনা ভুল হলো। হেরে গেলাম আমি, সাথে হেরে গেল আমার ভালোবাসাও। পরাজয় গ্রহণ করে অন্য কারো বাগদত্তা হয়ে গেলাম। আই একদম চুপ। কি তখন থেকে অন্য কারো বাগদত্তা বলছো? ভুলে গিয়েছো কিছুক্ষণ আগেই তোমার বিয়ে ভেঙে গিয়েছে? তুমি এখন আর অন্য কারো নাও, শুধুই আমার। কথাটা বলতে বলতে পকেট থেকে সেই রুমালটা বের করলো, যেটা কিনা কোনো একদিন নিহা তার হাতে পেঁচিয়ে দিয়েছিল। নিহা সেই রুমালটা দেখে বলল, এটা আপনার কাছে? আপনি এটা ফেলে দিয়েছিলেন? হুম, ফেলিনি।
বরং যত্ন করে সময় নিয়ে রুমালটা নিজের কাছে রেখে দিয়েছি। তাহলে মিথ্যা কেন বলেছিলেন? কারণ রুমালটা তোমাকে ফেরত দিতে চাইছিলাম না। কেন? এই প্রথমবার কেউ আমাকে এত যত্ন করে আমার ক্ষত হাতে রুমালটা পেঁচিয়ে দিয়েছে। যেখানে শান্তর থেকে সবাই দূরে দূরে থাকতো, শান্তর ক্ষত কেউ দেখতো না, সেখানে প্রথমবারের মতন কোনো মেয়ে আমার ক্ষততে নিজে কষ্ট পেল। আমার কষ্ট কমাতেই নিজের প্রিয় রুমালটা আমার হাতে পেঁচিয়ে দিতে 2 বার ভাবলো না। আবার বলল ডাক্তার দেখিয়ে নিতে, যাতে ক্ষতটা সেরে যায়। আমার জন্য এতটা মায়া করলো, তাই তার দেওয়া এই জিনিসটা আমি আমার কাছে রেখে দিলাম। আর তোমাকে বললে তুমি রুমালটা চাইতে, আমি ফেরত দিতাম না। তুমি উল্টোপাল্টা ভেবে নিতে, ভাবতে আমি বোধহয় তোমাকে পছন্দ করি, কিন্তু সত্যি বলতে তখন এমন কিছুই জন্মায়নি। তাহলে কবে জন্মিয়েছে? হ্যালো বন্ধুরা, এই গল্পের পরবর্তী পর্ব খুব শীঘ্রই আমাদের চ্যানেলে আপলোড করা হবে। ততক্ষণ আমাদের চ্যানেলের অন্য কোনো গল্প এনজয় করুন। ধন্যবাদ।